আমাকে আমার স্ত্রীর সাথে শোয় না, আলাদা করে দূরে শোয় তাই না। আমার স্ত্রীর স্বামীর যে অধিকার আছে অধিকার থেকে আমি বঞ্চিত। আমি কেন বিয়ে করেছি বলেন আপনারা? আমি কি রাস্তার ছেলে? আমি কি, আমার তো মান আছে, আমার তো ইজ্জতে ভয় আছে, আমি তো আল্লাহকে ভয়। স্ত্রী আমার সাথে প্রতারণা করেছে, মূলত বলা চলে ও জেনে বুঝে এমনটা করেছে। ও আমাকে বিয়ে করেছে, ওর পূর্বে বিয়ে ছিল, পূর্বে আরও চারটি বিয়ে ছিল। এই বিয়েগুলো গোপন রেখে আমাকে বিয়ে করেছে। বিয়ে করার পর যেদিন বিয়ে হয় ওই দিনই আমি জানতে পারি যে ওর একটি বাচ্চাও আছে, 7 মাসের বাচ্চা। তো বাচ্চাটা আমার সামনে আসলে বলেন আমি একজন মানুষ হিসেবে এই বাচ্চাটা 7 মাসের বাচ্চা রেখে কি মাকে নিয়ে যাওয়া যায়? আমি ওই বাচ্চা সহ তখন নিয়ে যাই। পূর্বে আরও 4টে বিয়ে, ওর বয়স হচ্ছে যখন আমাকে বিয়ে করে তখন ওর বয়স 15 বছর পূর্ণ হয় নাই। তখন পরে আমি জানতে পারি, আমি তো ওই জন্ম নিবন্ধন দেখে বিয়ে করছিলাম, জন্ম নিবন্ধনে ছিল 2001 সালে জন্ম। পরে জানতে পারি তো ওই সময়টা আমার বাড়িতে 15তম জন্মদিন পালন করে। 15তম জন্মদিন তার মানে 15 বছর। আমার বাড়িতে যাওয়ার 1-1.5 মাস পরে 15 বছর পূর্ণ হয়। বিয়ের 4 দিন ছিল অনলি খুব ভালো সম্পর্ক, আমার সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বিয়ের 4 দিন পরে যখন ওদের বাড়িতে আসার পর আমাকে কেমন যেন আচরণ করে, আমাকে চিনতে চায় না, আমার কোনো কথা শুনতে চায় না। তো যাই হোক, আমি ভাবছি ছোট মানুষ, বয়স কম, হ্যাঁ, তখন তো আর 4 বিয়ে প্রকাশ পাই নাই। তখন আমি ওই বিয়ে এবং বাচ্চাটার কথা জানতে পারছি। তার মানে আপনি এক বিয়ের কথা জানতেন? হ্যাঁ, তখন ওই যে বিয়ের পরেই এক বিয়ে এবং বাচ্চার কথা জানতে পারি। পরবর্তীতে ওরা যে আরও সব মিলে 4টি বিয়ে, আমি সহ 5টি বিয়ে, এটা প্রকাশ পায় পরে। কিভাবে প্রকাশ পায়? পরে ওই আমার সাথে যখন খারাপ আচরণ করে, যাই হোক আমি আবার কলা কৌশলে অনুরোধ করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুদিন 1-1.5 মাস মোটামুটি ভালোই ছিল। পরবর্তীতে আমার শাশুড়ি যখন আমাদের বাড়িতে বেড়াতে গিয়ে শাশুড়ি 5 দিনের মতো থাকে। তখন শাশুড়ি চলে আসার পর আমার স্ত্রীও পরের দিন কেমন যেন এমন তার আচরণ চেঞ্জ হয়ে যায়, একেবারে পুরোটাই চেঞ্জ। হ্যাঁ, আমাকে আজকে বাড়িতে দিয়ে আসতে হবে। তো আমি ভাবছি যাক, অসুবিধা কি। তো যাওয়ার পথে ওর যে জামা কাপড় ছিল, বাচ্চার খাবার দাবার সব নিয়ে চলে গেছে। গিয়ে আবার 2-3 দিন পরে আসবে, অথচ সব নিয়ে গেছে। পরে আমি তো বুঝতে পারি নাই ওদের ভিতরে চালাকি। পরে যাওয়ার পরে গেলে আমার স্ত্রী আমাকে আর চিনতে চায় না, কেমন যে তার অভিনয়, একেবারেই চিনতে চায় না। কিন্তু এগুলো যে ওদের সাজানো আমি বুঝতে পারিনি। যাই হোক, সব মিলে আমাকে যখন বিয়ে দেয়, তখন আমার কাছে যখন বিয়ে দেয় আমার দাদি শাশুড়ি, চাচা শ্বশুর, ওনারা 3 চাচা শ্বশুর, দাদি শাশুড়ি, ওনারা খুব প্রশংসা করছে যে আমার নাতি এত ভালো, আমার ভাতিজি এত ভালো, খুব প্রশংসা করছে। তো আমি ওনাদের ফ্যামিলির মধ্যে একটা ভাইয়ের মধ্যে মিল দেখে আমার মন গলে গেছে। আমি তো সাদা মনের মানুষ, আমি ভাবছি যে অন্য মানুষও সাদা, হ্যাঁ, ঝামেলা নাই। আমি বলি ডানে, ও যায় বামে। আমাকে আমার স্ত্রীর সাথে শোয় না, আলাদা করে দূরে শোয়। এই গেল 5 দিন। তারপর ওর বাড়িতে গিয়ে থাইকে আসলো কয়দিন, 16-17 দিন থাইকে আইসে ওই ওর বাড়িতে যতদিন থাকছে আমাকে আলাদা রাখতো। ওর সাথে আমি শুতে পারি না। আমার স্ত্রীর স্বামীর যে অধিকার আছে অধিকার থেকে আমি বঞ্চিত। আমি কেন বিয়ে করেছি বলেন আপনারা? আমি কি রাস্তার ছেলে? আমি কি, আমার তো মান আছে, আমার তো ইজ্জতে ভয় আছে, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে করেছি এবং স্ত্রীর সাথে কথা বললে কি হবে? সব হবে। অন্য একটা মেয়ের সাথে কথা বললে কি হবে? গুনাহ হবে। আমি স্ত্রীকে কাছে রাখতে চাই, আমি আল্লাহর হুকুম যাতে মানতে সহজ হয় এই জন্য। অথচ আমার স্ত্রী, সে আমাকে সবসময় দূরে রাখার চেষ্টা করে। কিন্তু এগুলো যে ওদের সাজানো বিয়ে আমি বুঝতে পারি নাই। পরবর্তীতে কি হলো, ওর অত্যাচার সহ্য করতে না পেরে আমি কি করি, ছোট হাতের একটি থাপ্পড় দেই। হ্যাঁ, থাপ্পড় দিলে কি হয়? থাপ্পড় দিলে আমার স্ত্রী আমাকে বেদম মারধর করে, কিল ঘুষি লাথি এলোপাতারি। তো যাই হোক, পরে আর এমন চেঁচামেচি চিল্লাচিল্লি, অনেক মানুষ জড়ো করে ফেললো। অনেক একটা চড় দেওয়ার পরে আপনার স্ত্রী আপনার উপরে, হ্যাঁ, কিল ঘুষি লাথি এলোপাতারি আর এমন চেঁচামেচি। আমার এলাকাটা হচ্ছে, বাড়িটা হচ্ছে, যেখানে বাড়ি আপনারা গেলে হয়তো দেখতে পারবেন খোলামেলা পরিবেশ, মানুষকে ডাকলেও মানুষ সহজে শুনতে পায় না। তো ওর চিল্লিতে 10-12 জন লোক একত্রে হয়ে গেছে, আমাদের এলাকার গণ্যমান্য লোকজন সহ। পরে সবাই বলল যে দেখো, হ্যাঁ, বোঝানোর চেষ্টা করলো, যে স্বামী আদর করে সে স্বামী না হয় একটা থাপ্পড় দিয়েছে, তাতে কি এরকম কথা হয়?
যাও সব কিছু রাখো বা ঠান্ডা হও। কারো কথাই শুনলেন না, ওই ব্যাগ গোছাইছে, জামা কাপড় গোছাইছে, চলে যাবে। কেউ ধরে রাখতে পারলো না। আমি, আমার মা এবং এলাকার মুরব্বীরা ধরে রাখার চেষ্টা করছে, কেউ রাখতে পারে নাই। চলে গেলই। এখন আমার শাশুড়ি উল্টাই গেছে, এতদিন ছিল আমার পক্ষে, এখন সে বিপক্ষে চলে গেছে। এখন বলে আমার মেয়ে কী কথা, আমার মেয়ে আইনা দাও। তো আমি শাশুড়ির কথা অবাক হয়ে গেলাম যে শাশুড়ি এতদিন আমাকে বলতো যে বাবা একটু সামলাই নাও, ধৈর্য ধরো, সহ্য করো। আর আজকে শাশুড়ি কোথায় চলে গেল? আজকে তার মেয়ে বাড়ি থেকে চলে গেছে, এখন শাশুড়ি বলে মেয়ে আইনে দাও। তো যাই হোক, আমি চিন্তা মাথায় নিয়ে বসে আছি। সন্ধ্যা হয়ে যায়, কোনো খবর নাই। পরে শ্বশুরকে আমি ফোন দিয়ে বললাম যে আব্বু, একটা মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজতে হয়, আর নিয়মতান্ত্রিকভাবে থানায় একটা জিডি করা দরকার। তাহলে আমি যাই, থানায় একটা জিডি করি, আমরাও খুঁজবো, আমাদের সাথে পুলিশও খুঁজবে। আর শ্বশুর বলে থাক, যাইও না, থানায় যাওয়ার দরকার নাই, আমি দেখি। কতক্ষণ পরে শ্বশুর ফোন দিয়ে বলল সিনফা ওর খালা বাড়ি গেছে, আছে, ভালোই আছে, চিন্তা করো না। তো এই চিন্তামুক্ত হইলাম। পরবর্তীতে ওদের বাড়িতে 2-3 দিন পরে ওদের বাড়িতে যায়, বাড়িতে গেলে আমি ওদের বাড়িতে যাই। আমি বাড়িতে যাওয়ার পরে এখন স্ত্রী আমাকে আর চিনতে চায় না, আমাকে চিনেই না। এর মাঝে আমি বেশ কয়েকবার গেছি ওদের বাড়িতে, গেলে কি হবে, আমাকে স্ত্রী আমাকে আর চিনে না, এমন আচরণ করে। ওর মুখে যা আসে তাই বলে গালিগালাজ। শাশুড়ি বলে তুমি এক কাজ করো, তোমার সংসারে ও যাইতে চায় না, তুমি ওর ডিভোর্স দিয়ে দাও। শ্বশুরে একই কথা বলে, ডিভোর্স দিয়ে দাও। তা আমি বললাম এটা কেমন কথা বলেন আপনারা, ডিভোর্স দিয়ে দেবো? বিয়ে শাদী করছি কি ডিভোর্স দেওয়ার জন্য? একটা বিয়ে কি এত সহজে ভেঙে দেওয়া যায়? তো ওই শ্বশুর শাশুড়ি একই কথা বলে। দেখেন, ওই বিয়ের সময় কাবিনের টাকা আমি পরিশোধ করে দিয়েছি, এছাড়াও কাবিনের টাকা ছাড়াও আরও আমার থেকে টাকা নিয়েছে। আমার শাশুড়ি এই গ্যাঞ্জামটা যখন লাগে, এর মধ্যে তার বিশেষ প্রয়োজন দেখায় আমার থেকে 9,50,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছে। এছাড়াও বিকাশে প্রায় 50,000 টাকার মতো নিয়েছে। এছাড়া আরও ক্যাশ টাকা নিয়েছে আরও 5 লাখ। এই প্রায় 15 লাখ টাকা উনি নিয়েছে কর্জ, আমাকে ফেরত দেবো বলে। তো আমিও টাকাগুলো দিয়েছি। পরের টাকা আমি দেখেন, পরের টাকা আমার কাছে থাকে, আমার কাছে রাখতে দেয় মানুষজন, বিশ্বাস করে আমি এই টাকাগুলো ওনাদেরকে দিয়েছি। দেওয়ার পরে এই যে টাকা দিয়েছেন, কোনো ডকুমেন্টস আছে? আমি তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছি, ব্যাংকের ডকুমেন্ট দেখাতে পারবো, বিকাশে দিয়েছি সেটা স্টেটমেন্ট দেখাতে পারবো, কিন্তু যেটা ক্যাশ দেওয়া হয়েছে সেটার কোনো কাগজপত্র আমি দেখাতে পারবো না। সেটা আমি ক্যাশ দিয়েছি শাশুড়িকে বিশ্বাস করে। তো যাই হোক, আমি ভাবছি যে শাশুড়িকে কিছু টাকা পয়সা দিলে শাশুড়ি তো ফেরতই দিবে, তার মেয়েকে হয়তো বোঝাবে যে ছেলেটা ভালো, তার সাথে ভালো আচরণ করো। কিন্তু ওনাদের যে সাজানো, ওনার যে টাকা পয়সা এভাবে করে মানুষের থেকে হাতায় নেয়, আমি তো আর বুঝতে পারিনি। পরবর্তীতে কি হইলো, ওই শ্বশুর শাশুড়ি আমাকে বলে তুমি ছেলেপাকে ডিভোর্স দিয়ে দাও। যখন বলে তখন আমার ধারণা চেঞ্জ হয়ে গেল যে শ্বশুর শাশুড়ি এই কথা বলে কেন। ওনারা শত চেষ্টা করবে যেভাবে সংসার টিকে থাকে। পরবর্তীতে কি হয়, বলে যে তাহলে আমি বললাম আম্মু, যদি সংসার না করে তাহলে তো আলাদা হওয়ার সুযোগ আছে, জোর করে তার সংসার হয় না। তাহলে একসাথে বসেন, 5 জন নিয়ে বসে যেভাবে শেষ করা যায় শেষ করেন, এইভাবে আর কদিন ঝুলে থাকবো? বলে 5 জন লাগবে না, তুমি ওর সাথে কথা বলো, তোমার স্ত্রীর সাথে কথা বলো। স্ত্রীকে ডাকলো, আমার পেছনে গিয়ে বসছে আরেক দিকে ঘুরে। তা আমি বললাম দেখো, আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দাও, তবু বাড়িতে চলো। কয় তোর বাড়িতে যাব না। কেন যাব না? অপরাধ কি? তোর কোনো অপরাধ লাগবে না। না, বলতে হবে অপরাধ কি? না, তোর কোনো অপরাধ লাগবে না, আমি তোর সংসার করব না। ঠিক আছে, সংসার না করলে আলাদা হয়ে যাওয়া যায়। তুমি আমার যে টাকা পয়সা স্বর্ণগয়না নিয়ে আনছো, যে দেনা পাওনা আছে, 5 জন নিয়ে বসো, 5 জন নিয়ে বসো, আর আমার এই স্বর্ণগয়না ফেরত দাও, টাকা পয়সা ফেরত দাও, আমার মতো চলে যাই। আমার স্ত্রী বলে তোকে স্বর্ণগয়না ফেরত দিব, তোকে দিব নারী পাচারকারী মামলা, তুই আমাকে পাচার করে দিতে চাইছিলি। যখন এই কথা বললো তখন আমি শাশুড়িকে বললাম যে ওর পেছনে অবশ্যই লোক আছে, পেছনে অবশ্যই লোক আছে, তাছাড়া এরকম কথা বলতে পারতো না। আমি শাশুড়িকে বললাম আপনি 5 জন নিয়ে বসেন। শাশুড়ি বলে আমি 5 জন মানি না। যখন বলে 5 জন মানি না, তখন আমি আর কি করবো, আমার কি করা থাকে। দিন আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে ঘটনা আংশিক উল্লেখ করে একটা জিডি করি।